সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণী দ্বিতীয় বর্ষে যারা আছো তাদের আজকে প্রতীকী যুক্তিবিদ্যার উপর ক্লাস নিতে যাচ্ছি। যুক্তিবিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে প্রতীকী যুক্তিবিদ্যা আছে। আমি প্রতীকী যুক্তিবিদ্যার উপর এর আগেও একটি ক্লাস নিয়েছি। এটা প্রতীকী যুক্তিবিদ্যার উপর দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাস যারা তোমরা প্রথম ক্লাসটা করেছো তারা দেখেছো যে আমি প্রথম 3টা শিক্ষণফল নিয়ে তখন আলোচনা করেছিলাম। এখন এই মুহূর্তে আমি এর পরবর্তী 4টি শিক্ষণফল, সেই শিক্ষণফল নিয়ে আজকে আলোচনা করব এবং সবশেষে আরো একটা ক্লাস নিতে হবে যেটা দিয়ে আমাদের প্রতীকী যুক্তিবিদ্যার চ্যাপ্টারটা শেষ হবে। এটা একটু তোমাদের কাছে একটু ব্যতিক্রম। তোমরা আগে যা করেছো, আমরা অবরোহ যুক্তিবিদ্যা, আরোহ যুক্তিবিদ্যা যে সকল চ্যাপ্টার আমরা পড়েছি সেগুলো থেকে এটা একটু ব্যতিক্রম। সেজন্য আমি একটু বেশি সময় নিয়ে 3টা ক্লাসে আমি শেষ করব। তো আজকে যে শিক্ষণফলগুলো নিয়েছি আমি, শিক্ষণফলগুলো হলো সাবেকীয় প্রতীকী যুক্তিবিদ্যার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা পড়তে যাচ্ছি, তার মানে এর আগে আমরা যা পড়েছিলাম যুক্তিবিদ্যার যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো ছিল সাবেকী, আর এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। তাহলে আমরা সাবেকী এবং প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে কোন কোন দিক থেকে পার্থক্য আছে, কি ধরনের পার্থক্য আছে, আমরা সেটা আজকে দেখব। এর পরবর্তী যে শিক্ষণফল, সেই শিক্ষণফলটা হচ্ছে সত্যতা ও বৈধতার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। সত্যতা ও বৈধতা দুই ধরনের জিনিস, তাদের মধ্যে মূলত কি পার্থক্য আছে সেটা আমরা দেখব। এর পরবর্তী আছে সরল ও যৌগিক বাক্য ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষে আছে যে যৌগিক বাক্যের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আমরা একে একে যখন শিক্ষণফলগুলো নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন ধরনের যুক্তিবাক্য, কোন ধরনের বিষয়। তো প্রথম যে শিক্ষণফলটা আমরা বলেছি যে সাবেকী ও প্রতীকী যুক্তিবিদ্যার পার্থক্য বর্ণনা করতে পারবে। আমি কয়েকটা পার্থক্য এখানে তুলে ধরেছি। সাবেকী যুক্তিবিদ্যার ইতিহাস সুদীর্ঘ। আমরা বলেছি যে এরিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক এবং এরিস্টটল থেকে শুরু করে আমরা অনেক সময় পর্যন্ত আমরা সাবেকী যুক্তিবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। প্রতীকী যুক্তিবিদ্যার ইতিহাস সংক্ষিপ্ত। এর পরবর্তীতে যুক্তিবিদগণ দেখলো যে সাবেকী যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু দোষ ত্রুটি বলা যাবে না, তবে সময় সাপেক্ষতা, জটিলতা, এই সমস্ত জটিলতা, সময় সাপেক্ষতা এগুলো দূর করার জন্য সাবেকী যুক্তিবিদ্যার পরিবর্তে প্রতীকী যুক্তিবিদ্যার প্রবর্তন করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রতীকী যুক্তিবিদ্যার যে ইতিহাস সেটা সাবেকী যুক্তিবিদ্যার তুলনায় সংক্ষিপ্ত। এরপরে আছে সাবেকী যুক্তিবিদ্যা হচ্ছে গতানুগতিক, সনাতনী ও এরিস্টটলীয় যুক্তিবিদ্যা। সনাতনী মানে যা প্রাচীন থেকেই আছে, শুরু থেকেই আছে। গতানুগতিক সেটা একরকম ভাবে চলে আসছিল। আরেকটা কথা বলেছিলাম যে এরিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক এবং যুক্তিবিদ্যাকে এই পর্যায়ে প্রতীকী যুক্তিবিদ্যায় পরিণত হওয়ার আগ পর্যায়ে এরিস্টটলের ভূমিকা অনন্য। এই জন্য সাবেকী যুক্তিবিদ্যার আরেকটা নাম হচ্ছে এরিস্টটলীয় যুক্তিবিদ্যা। আর প্রতীকী যুক্তিবিদ্যাটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটাকে, যে এটা হচ্ছে আকারিক দিক, হ্যাঁ, উপাদানিক দিক পরিবর্তন করে আমরা আকার ব্যবহার করে ভাষার মাধ্যমে সেটা প্রকাশ করে থাকি প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিকে। তৃতীয়ত আমরা বলছি যে সাবেকী যুক্তিবিদ্যায়
প্রতীকের ব্যবহার সীমাবদ্ধ, অর্থাৎ সাবেকি যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার সাধারণত করা হয় না, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার সীমাবদ্ধ নয়। এখানে তো আমরা যেহেতু এটা প্রতীকী যুক্তিবিদ্যা, আমরা সব ক্ষেত্রেই প্রতীক ব্যবহার করে একটা বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে এখানে প্রতীকের ব্যবহার প্রচুর। ঠিক আছে, এরপরে আছে যে সাবেকি যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা বলছি যে যে সাধারণ ভাষার ব্যবহার, আমরা সাধারণ ভাষা ব্যবহার করে থাকি সাবেকি যুক্তিবিদ্যার ক্ষেত্রে। দৈনন্দিন জীবনে আমরা যে ভাষা ব্যবহার করি ওরকম ভাষাই আমরা সাবেকি যুক্তিবিদ্যায় ব্যবহার করি, যদিও কিছু শব্দ আমরা যুক্তিবিদ্যার শব্দ ব্যবহার করে থাকি। অন্যদিকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যায় যে ভাষা ব্যবহার করে থাকি সেই ভাষা হচ্ছে প্রতীকী ভাষা। আমরা প্রতীক ব্যবহার করে প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা আমাদের কার্যাবলী সম্পাদন করে থাকি। পঞ্চমত, যে আমরা দেখি যে সাবেকি যুক্তিবিদ্যার ব্যাখ্যার ক্ষেত্রে গাণিতিক ব্যাখ্যা অনুপস্থিত, অর্থাৎ কোনো কিছুকে গণিত দিয়ে ব্যাখ্যা করা সাধারণত হয় না। অন্যদিকে প্রতীকী যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা উপস্থিত, অর্থাৎ গণিতের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে আমরা কি করে থাকবো, আমরা কোনো বিষয়ের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আছে যে যুক্তিবিদ্যার মৌলিক ও প্রাথমিক ভিত্তি। আমরা বলছি যে যে সাবেকি যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যার মৌলিক ও প্রাথমিক ভিত্তি, কারণ সাবেকি যুক্তিবিদ্যার উপর ভিত্তি করেই আজ প্রতীকী যুক্তিবিদ্যা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা কি দেখছি যে যুক্তিবিদ্যার মৌলিক ও প্রাথমিক ভিত্তি হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যা, সেটার উপর নির্ভর করেই প্রতীকী যুক্তিবিদ্যা গড়ে উঠেছে। যুক্তিবিদ্যার পরিণত ও বিকশিত দিক, আমরা বলেছি যে সাবেকি যুক্তিবিদ্যার উপর নির্ভর করে প্রতীকী যুক্তিবিদ্যার প্রবর্তন করা হয়েছে। সেজন্য আমরা যখন প্রতীকী যুক্তিবিদ্যা পড়াবো তোমাদেরকে প্রথমে একটা দৃষ্টান্ত আমরা সাবেকি যুক্তিবিদ্যা দিয়ে তারপর সেটাকে কিভাবে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়, সংক্ষিপ্ত করে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এ গেল সাবেকি এবং প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য। আমরা যে শিখনফলগুলোর কথা আমি উল্লেখ করেছি সেখান থেকে আমি প্রথম শিখনফলটা তোমাদের সামনে তুলে ধরলাম। আরো অনেক পার্থক্য আছে, তবে এগুলো হচ্ছে মূল পার্থক্য। ঠিক আছে, এর পরের যে শিখনফল, সেই শিখনফলটা হচ্ছে যে যে সত্যতা ও বৈধতা। অনেক সময় আমরা মনে করে থাকি যে সত্যতা বৈধতার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই, হ্যাঁ, যা সত্য তাই বৈধ। কিন্তু এখন আমরা দেখব, আলোচনা করতে গিয়ে দেখব, পড়াতে গিয়ে দেখব যে সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমে আমি আলোচনা করছি যে সত্যতা কি। সত্যতা হলো বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া, অর্থাৎ কোনো বিষয়কে, কোনো বস্তুকে আমরা তখনই সত্য বলি যদি সেটা বাস্তবের সাথে কি হয়, সঙ্গতিপূর্ণ হয়, বাস্তবের অনুরূপ হয়, তখন সেটাকে আমরা সত্য বলি। কোনো বচন যদি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে বলি যে আমরা যে সেই বচনটা হচ্ছে সত্য বচন। পক্ষান্তরে কোনো বচন যদি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ না হয় তখন সেটাকে আমরা বলি মিথ্যা বচন। তাহলে বচন বাস্তবের সাথে মিল থাকলে, বাস্তবের অনুরূপ হলে সত্য হয়, আর বচন বাস্তবের অনুরূপ না হলে বচন মিথ্যা হয়। যেমন আমি যদি বলি যে একটা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, আমাদের ক্লাসরুমে হোয়াইট বোর্ড আছে, আমি সেটাকে দেখিয়ে যদি বলি যে বোর্ডটি কালো, তখন কি হবে, সেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হবে না, কারণ এই বোর্ডটাকে তোমরা, বোর্ডের যে রং সে রংটাকে তোমরা সাদা হিসাবেই জানো, তাহলে সেটাকে বলা হবে মিথ্যা বচন। তাহলে কোনো বচন যদি বাস্তবে আমরা যেটাকে যেভাবে জানি, চিনি,
সেভাবে উপস্থাপন না করে যদি আমরা উল্টোভাবে উপস্থাপন করি, তখন আমরা সেটাকে বলি যে যে এই বচনটা হচ্ছে একটা মিথ্যা বচন, মিথ্যা বাক্য। কিন্তু যদি একটা বাক্য বাস্তবের অনুরূপ হয়, বাস্তবের সাথে মিল থাকে, বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তখন সেটাকে আমরা বলি সত্য বচন। যেমন দুধ সাদা, এটা একটা সত্য বচন। দুধ হয় সাদা, এটা কি ধরনের বচন? এটা একটা সত্য বচন। তাইলে এই যে সত্যতা কথাটা বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে একটা বচন সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। আমরা তাইলে বলতে পারি যে যে সত্যতা হচ্ছে বচনের একটা বৈশিষ্ট্য। এরপরে আসছি বৈধতা নিয়ে। বৈধতা একটু আগেই বলেছি যে সত্যতা হচ্ছে বচনের বৈশিষ্ট্য। তাহলে বৈধতা মানে কি? এখানে লিখেছি বৈধতা হলো যুক্তির বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা একটা যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে। আমরা বলছি যে একটা যুক্তি কি হতে পারে? একটা যুক্তি সত্য বা মিথ্যা হতে পারে না। একটা যুক্তি মানে হচ্ছে যে দুই তিনটা আশ্রয় বাক্য থাকবে, তারপর একটা সিদ্ধান্ত থাকবে, সেটাকে বলবো আমরা যুক্তি। তাইলে যুক্তির ক্ষেত্রে সত্যতা কথাটা খাটে না। যুক্তির ক্ষেত্রে যেই বিষয়টা খাটে, যেটা প্রযোজ্য, সেটা হলো বৈধতা। একটা যুক্তি হয় বৈধ হতে পারে অথবা অবৈধ হতে পারে। একটা যুক্তির মধ্যে অনেকগুলো বচন থাকে বা অনেকগুলো যুক্তি বাক্য থাকে। তাহলে একটা যুক্তি কখন বৈধ হয়? এর একমাত্র সত্য হলো যে যে যুক্তিটা যদি যথাযথ নিয়ম মেনে তৈরি হয়, তাহলে যুক্তিটা বৈধ হয়। আর যুক্তিটা যদি যথাযথ নিয়ম না মানে, তাহলে যুক্তি অবৈধ হয়। আমি লিখেছি যে আশ্রয় বাক্যগুলো সত্য হয়েও যুক্তি অবৈধ হতে পারে। অর্থাৎ যে একটা যুক্তির মধ্যে যে কয়টা আশ্রয় বাক্য আছে, সেই আশ্রয় বাক্যগুলো সবগুলো সত্য। এই আশ্রয় বাক্যগুলো সবগুলো সত্য হলেও যুক্তিটা যে বৈধ হবে এমন কোনো কথা নেই। তার মানে আমরা কি দেখছি? যে বৈধতা সত্যতার উপর নির্ভরশীল নয়। আশ্রয় বাক্যগুলো সত্য হয়েও যুক্তি কি হয়ে যেতে পারে? যুক্তি অবৈধ হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে আশ্রয় বাক্যগুলো মিথ্যা। আশ্রয় বাক্যগুলো মিথ্যা হওয়ার পরেও একটা যুক্তি কি হতে পারে? একটা যুক্তি বৈধ হতে পারে। তাহলে বৈধ হওয়ার জন্য সত্যতা ইম্পর্টেন্ট বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় না। যে সত্য হলেই বৈধ হবে এমন কোনো কথা বলা যাচ্ছে না। আবার এটাও বলা যাচ্ছে না যে যে বচন বা বাক্য বা আশ্রয় বাক্যগুলো যদি মিথ্যা হয়, তখন যুক্তি আর বৈধ হতে পারবে না, এমন কথাও বলা যাচ্ছে না। তার মানে কি? সত্যতা মিথ্যাত্ব বৈধতার সাথে যুক্ত নয়। কাজে দেখা যাচ্ছে যে যে যুক্তির বৈধতা আর তার অন্তর্গত বাক্যের সত্যতার উপর নির্ভর করে না। যুক্তির ক্ষেত্রে আমাদের বিচার্য বিষয় হলো যে আশ্রয় বাক্যর থেকে যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করলাম, সিদ্ধান্তটা টানলাম, সেই সিদ্ধান্তটা যথাযথ নিয়ম বা বিধি অনুসরণ করে নিশ্চিত হয়েছে কিনা। যদি যথাযথ নিয়ম অনুসরণ করে, তাহলে সেই যুক্তিটাকে আমরা বৈধ বলি। আর যদি অনুসরণ না করে, তাহলে সেই যুক্তিটাকে আমরা অবৈধ বলি। আমি এখন এখানে একটা যুক্তি দিয়েছি, দেখো, যে সকল কবি হয় জ্ঞানী, নজরুল হয় একজন কবি, সুতরাং নজরুল হয় কি? জ্ঞানী। ঠিক আছে, যে সকল কবি হয় জ্ঞানী, তাহলে এটা একটা বচন বা যুক্তি বাক্য। নজরুল হয় একজন কবি, এটাও একটা যুক্তি বাক্য। সুতরাং নজরুল হয় জ্ঞানী, এটাও একটা যুক্তি বাক্য। এটা একটা বৈধ যুক্তি। কেন? কারণ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা বিধিসম্মত, অর্থাৎ নিয়ম কানুন মেনে সিদ্ধান্তটা নিশ্চিত হয়েছে।
একটা যুক্তিতে সিদ্ধান্ত যদি নিয়ম কানুন মেনে নিশ্চিত হয় তাহলে সেই যুক্তিটা বৈধ হয়। আবার দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়নি সুতরাং মাটি ভিজেনি। উপরের বাক্যগুলো বা বচনগুলো কিন্তু সত্য, অথচ যুক্তিটা অবৈধ। আমি দেখালাম কি যে উপরের যুক্তিটার আশ্রয় বাক্যগুলো সত্য কিন্তু যুক্তিটা বৈধ, আর নিচের যুক্তি বাক্যগুলোর আশ্রয় বাক্যগুলো সত্য কিন্তু যুক্তি অবৈধ, কারণ যুক্তিটা সিদ্ধান্ত বিধি অনুসারে নিশ্চিত হয় নাই। এটা এখনো আমরা পড়ি নাই যে এখানে কোন বিধিটা লঙ্ঘন হয়েছে, কোন বিধিটার জন্য যুক্তিটা বৈধ হয় নাই। সেটা এখন এই মুহূর্তে বলা অনেক কঠিন বিষয় বা অনেক বড় একটা আলোচনা। তবে আমরা এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে আমরা যদি যুক্তিটা এভাবে লিখতাম, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেনি সুতরাং বৃষ্টি হয়নি, তখন সেটা নিয়ম মেনে হতো। কিন্তু সেভাবে না লিখে আমরা বৃষ্টি হয়নি সুতরাং মাটি ভিজেনি এভাবে লিখেছি বলে এটাতে নিয়মের কি হয়েছে, নিয়ম লঙ্ঘিত হয়েছে, তাই এটাকে আমরা বৈধ যুক্তি বলতে পাচ্ছি না, এটা একটা অবৈধ যুক্তি। এবার দেখো, প্রতিটি আশ্রয় বাক্য সিদ্ধান্ত মিথ্যা। এরপরে যে যুক্তিটা আমি দিব যে এর আশ্রয় বাক্যগুলোও মিথ্যা, সিদ্ধান্তটাও মিথ্যা, কিন্তু যুক্তিটা বৈধ। আমি লিখেছি, যদি কোথাও ধোঁয়া থাকে তাহলে সেখানে পাখি বাস করে, পুকুরে ধোঁয়া থাকে সুতরাং পুকুরে পাখি বাস করে। এখানে প্রত্যেকটা আশ্রয় বাক্য সিদ্ধান্ত সবগুলো মিথ্যা কিন্তু যুক্তিটা বৈধ। কেন বৈধ? আমরা বলেছি যে যুক্তিটা নিয়ম মেনে যদি নিশ্চিত হয় তাহলে বৈধ হয়। তার মানে এখানে যদিও আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তি বৈধ, তার মানে হচ্ছে যে যুক্তি গঠনের যে নিয়ম আছে সে নিয়মগুলো প্রত্যেকটাই এখানে ফলো করা হয়েছে, নিয়মগুলো মানা হয়েছে, ফলে যুক্তিটা কি হয়েছে, ফলে যুক্তিটা বৈধ হয়েছে। সবগুলো বচন মিথ্যা, আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, সব মিথ্যা কিন্তু যুক্তি বৈধ। তাহলে আমরা কি দেখলাম যে সত্যতা বৈধতা এক জিনিস নয় এবং সত্যতার উপর বৈধতা নির্ভরশীল নয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পার্থক্যটা আরো একটু স্পষ্ট হওয়ার জন্য তোমাদের কাছে আমি কয়েকটা পার্থক্য তুলে ধরলাম। এক নম্বরে দিয়েছি যে বাক্য বা উক্তির উপর আরোপিত। সত্যতা কিসের উপর আরোপিত? বাক্যের উপর বা বচনের উপর। আমরা বাক্যকে বচনও বলতে পারি বা উক্তি বলতে পারি, স্টেটমেন্ট। ঠিক আছে? তাহলে সত্যতা বাক্য বা উক্তির উপর নির্ভরশীল বা আরোপিত। আর বৈধতা কিসের উপর নির্ভরশীল? ন্যায়ের উপর বা যুক্তির উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, বাক্য বা বচন সত্য বা মিথ্যা হয় আর ন্যায় বা যুক্তি বৈধ বা অবৈধ হয়। যে সত্য মিথ্যা বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য আর বৈধ অবৈধ যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। সত্যতা হচ্ছে বচনের সত্য আর বৈধতা হচ্ছে যুক্তির সত্য। সত্যতা মানে হচ্ছে আমরা বলেছি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া, মেল হওয়া, অনুরূপ হওয়া। আর বৈধতা হলো যুক্তি বা ন্যায়ের আকারিক দিক, যেটা বিধি অনুযায়ী বিধিসম্মতভাবে নিশ্চিত হবে। সত্যতা হলো বচন বাক্যের বিষয় বলা হয়ে গেছে, আর এটা হলো ন্যায়ের বিষয় বা যুক্তির বিষয়। সত্যতা হলো বাক্যের বা বচনের বৈশিষ্ট্য আর বৈধতা হলো যুক্তির বৈশিষ্ট্য। এবার আমরা সরল ও যৌগিক বাক্য ব্যাখ্যা করতে পারবে একটা শিক্ষণফল আছে, সেটা নিয়ে আলোচনা করছি। সরল বাক্য কি? যে বাক্যকে বিশ্লেষণ করলে আর কোনো অঙ্গবচন বা উপাদান বচন পাওয়া যায় না, অর্থাৎ যে বাক্যকে বিশ্লেষণ করলে আরেকটা বাক্য পাওয়া যায় না, তাকে সরল বাক্য বা বচন বলে। যেমন করিম হয় ভালো ছেলে, একে ভাঙলে আর কোনো বাক্য পাওয়া যাবে না। ঠিক আছে? আর যে বাক্যকে যৌগিক বাক্যটা হচ্ছে যে বাক্যকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক, কমপক্ষে দুই বা তার বেশি সরল বচন বা বাক্য পাওয়া যায় তাকে যৌগিক বচন বলে। যেমন করিম হয় সৎ ও পরিশ্রমী, এটাকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাবো, যে বা দুটি বচন পাবো। একটা হচ্ছে করিম হয় সৎ আর একটা হচ্ছে করিম হয় পরিশ্রমী। তাহলে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। আচ্ছা, এরপরে আছে যৌগিক বাক্যে প্রকারভেদ। যে যৌগিক বাক্য কয় ধরনের?
যে আধুনিক যুক্তিবিদগণ যৌগিক বাক্যকে 5 ভাগে ভাগ করেছেন, যথা সংযৌগিক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, সমমানিক যুক্তিবাক্য আর নিষেধক যুক্তিবাক্য। তো আমি প্রথমে সংযৌগিক যুক্তিবাক্যটা কি সেটা নিয়ে বলছি। যে আমরা দেখছি যে এগুলো সবগুলো যৌগিক বাক্য, তার মানে সবগুলোতে 2 বা তার অধিক কি আছে, বচন বা বাক্য আছে। যখন 2 বা ততোধিক সরল বাক্যকে আমরা যদি এবং ও আর এরকম সমজাতীয় সংযোজক দ্বারা যদি যুক্ত করি, যদি 2টা বাক্যকে যদি এবং দিয়ে যুক্ত করি, বা 2টা বাক্যকে যদি ও দিয়ে যুক্ত করি, বা 3টা 4টা বাক্যকে যদি এবং ও বা আর এই জাতীয় একটা দিয়ে বা 2টা দিয়ে আমরা যদি যোগ করি, তখন তাকে বলে সংযোগিক বাক্য বা যুক্তি বাক্য। এই বাক্যের যে প্রতীকী রূপ বা যে এই বাক্যকে আমরা প্রতীকের আকারে প্রকাশ করার জন্য যে সিম্বল ব্যবহার করি সেটা হচ্ছে ডট। যেমন আমি বলছি যে করিম হয় মেধাবী এবং রহিম হয় পরিশ্রমী, এটা একটা যৌগিক বাক্য। আমরা বলছি এটা হচ্ছে সংযোগিক যৌগিক বাক্য। কেন এটা সংযোগিক? কেন? কারণ এখানে এবং আছে, এটা সংযোজক আছে। এবং আমরা জানি যে এবং থাকলে, ও থাকলে, আর থাকলে 2টা বা 3টা বাক্যকে যোগ করার ক্ষেত্রে তখন সেটাকে আমরা সংযোগিক যৌগিক বাক্য বলি। এই যে এখন আমরা যে করিম হয় মেধাবী এবং রহিম হয় পরিশ্রমী, এটাকে যদি প্রতীকের মাধ্যমে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিভাবে করতে পারি? যে করিম হয় মেধাবী এটা সমান যদি পি ধরি, রহিম হয় পরিশ্রমী এটা সমান যদি আমরা কিউ ধরি, তাহলে আমরা একসাথে কি বলতে পারবো? করিম হয় মেধাবী মানে পি, আর এবং এর জন্য যদি আমরা ডট ব্যবহার করি, পি ডট কিউ, এই চিহ্নটাকে আমরা বলবো ডট। এই চিহ্নটাকে আমরা কি বলবো? ডট চিহ্ন বা ডট সিম্বল। ঠিক আছে? তাহলে এই যে দেখো এত লম্বা একটা লাইনকে করিম হয় পরিশ্রমী এবং রহিম হয় করিম হয় মেধাবী এবং রহিম হয় পরিশ্রমী, এই লম্বা যৌগিক বাক্যটাকে আমরা খুব ছোট করে প্রকাশ করলাম প্রতীকের মাধ্যমে। আমরা বললাম যে এটা হচ্ছে পি ডট কিউ। আচ্ছা, এরপরে আছে প্রাকল্পিক যুক্তিবাক্য। এটাও যৌগিক যুক্তিবাক্য। এবং এটা আমরা বুঝবো কি করে যে এটাকে আমরা অথবা, বা, নতুবা এই ধরনের না সরি, প্রাকল্পিক যদি এবং তবে বা যদি তাহলে এরকম শব্দ দিয়ে যদি আমরা একাধিক যুক্তিবাক্যকে যদি যুক্ত করি, তখন সেটাকে বলা হবে প্রাকল্পিক যুক্তিবাক্য। ঠিক আছে? যেমন যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাশ করবে। এই যে যদি এবং তবে দিয়ে আমরা 2টা সরল বাক্যকে কি করছি? যুক্ত করছি। এটাকে বলা হয় প্রাকল্পিক যুক্তিবাক্য। এবং এটা আমরা প্রকাশ করি এই যে যদি বৃষ্টি হয় এটা এটা সমান যদি পি ধরি, মাটি ভিজবে এটা সমান যদি কিউ ধরি, তাহলে পুরাটা সমান আমরা লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ। এই যে চিহ্ন পি এর পরে যে চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে বৈকল্পিক বচন। তাইলে এটাও তো যৌগিক বচন, এখানেও একাধিক বচনকে যোগ করা হয়। এখানে কি দিয়ে যোগ করা হয়? একাধিক বচনকে অথবা দিয়ে, বা দিয়ে, নতুবা দিয়ে, কিংবা দিয়ে, এগুলো দিয়ে যদি আমরা 2 বা ততোধিক বচনকে যদি যোগ করি, তখন সেটাকে আমরা সেই যে যৌগিক বাক্য, সেই যৌগিক বাক্যকে বলা হয় বৈকল্পিক যৌগিক বাক্য বা বৈকল্পিক বচন বা বৈকল্পিক যুক্তি বাক্য। ঠিক আছে? যেমন সে ভাত খাবে অথবা রুটি খাবে, এখানে আমরা অথবা দিয়ে এখানে 2টা বচনকে যোগ করেছি, এটাকে বলা হচ্ছে তাহলে বৈকল্পিক বচন। এটাকে যদি আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি, প্রতীক দিয়ে প্রকাশ করি, তাহলে লিখবো আমরা পি ভ্যাল কিউ। এই যে ভি এর মতন চিহ্ন, এই ভি এর মতো চিহ্নটার নাম হচ্ছে ভ্যাল, পি ভ্যাল কিউ। তাইলে আমরা এত লম্বা কথাটা আর বলবো না, সে ভাত খাবে রুটি খাবে এটা না বলে আমরা বলবো পি ভ্যাল কিউ। এবং আমরা যখন পি ভ্যাল কিউ বলবো, তখন শুধু সে ভাত খাবে রুটি খাবে এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরকম সকল বাক্যের বৈকল্পিক
এর পরিবর্তে আমরা পি ভ্যাল কিউ ব্যবহার করতে পারি। যেমন সে ঢাকা যাবে অথবা রাজশাহী যাবে, সেখানে আমরা পি ভ্যাল কিউ লিখব। যদি বলি যে সে সিনেমা দেখবে অথবা পরীক্ষা দিবে, এখানেও আমরা পি ভ্যাল কিউ লিখতে পারি। মানে এরকম যত রকমের বৈকল্পিক বচন আছে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি ভ্যাল কিউ লিখতে পারি। এরপরে আছে সমমানিক বচন বা সমমানিক যুক্তি বাক্য। যখন দুই বা ততোধিক সরল বচন যদি এবং কেবল যদি এরকম যোজক দ্বারা যদি যুক্ত হয়, যদি এবং কেবল যদি কি হয়, ঋণা সুনাগরিক হয়, তাহলে সে দেশপ্রেমিক হবে। ঠিক আছে, তাইলে যদি এবং কেবল যদি দিয়ে যদি দুইটা বচন বা বাক্যকে আমরা যোগ করি, সেটাকে বলা হয় সমমানিক বচন। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, আমরা বচনের শ্রেণীবিভাগ দেখলাম যে যৌগিক বচনে কত প্রকার যৌগিক বচন হতে পারে। ঠিক আছে, কয় ধরনের যৌগিক বচন হতে পারে সেটা আমরা দেখলাম, আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কয় ধরনের, 4 ধরনের যৌগিক বচন আছে। হ্যাঁ, তোমরা যদি আর একটু ভালোভাবে পড়ো তাহলে তোমরা কি করতে পারবে, বুঝতে পারবে। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এভাবে যতদিন না পরিস্থিতি ঠিক হয় আমরা অনলাইনে ক্লাস নেব, এবং এইভাবেই তোমরা ক্লাসগুলো শেষ করবে, কারণ এই ক্লাসগুলো করানোর মতন আর কোনো সময় থাকবে না। এক্ষেত্রে তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে তোমরা সেটা জেনে নিবে, বা বারবার যদি দেখো বইটা একটু বড় কষ্ট করে, তাহলে না বুঝার এখানে কোনো কারণে নেই। এত সহজ বিষয়, আমি এই জন্য অল্প অল্প করে ক্লাস নিচ্ছি, এবং যে বিষয়টা নিচ্ছি সেটা ডিটেলস পড়ানোর চেষ্টা করতেছি, যাতে কারো কোনো সমস্যা না থাকে। যারা অ্যাডভান্স লার্নার তারা তো একটু পড়ালেই বুঝে যায়, আর যারা বুঝে না একেবারে তারাও যদি দেখে বারে বারে ভিডিওগুলো থাকে আমাদের ফেসবুকে, কলেজ পেজের যে ফেসবুকের যে কমিউনিটি সেখানে থাকে, হ্যাঁ আমি বা ইউটিউবেও দিয়ে দিই, সুতরাং তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তোমরা চাইলেই এগুলো, আমার মনে হয় ক্লাসে যেভাবে আমরা বলতাম, একবার বলতাম, এটা তো বারবার তোমরা পাচ্ছ, সুতরাং এখানে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো তোমরা ক্লাসে, তোমরা যে ক্লাস করছো, ক্লাসগুলো দেখছো, সেই জন্য তোমরা কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের নাম রোল লিখে তোমরা কমেন্টে লিখে দিবে, তাহলে তোমাদের পার্সেন্টেজটাও হয়ে যাবে। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।